স্বাধীন বাংলাদেশ প্রশ্নে তখনও দাঁড়িয়ে যায় হাজারো প্রশ্ন। বলছিলাম স্বাধীনতার যুদ্ধের কথা, যখন সমগ্র বাংলাদেশের উপর চলছিল পাক হানাদার বাহিনীর হত্যা, ধর্ষণ, লুট ও রাহাজানির মতো ঘটনা, যার কাছ থেকে মুক্তি পাচ্ছিল না কোনো মানুষ। তার মধ্যে তৎকালীন আওয়ামী নেতৃত্বের মধ্যে ফুটে ওঠে আপামর জনতার স্বাধিকার লড়াইকে সম্পূর্ণ নিজেদের করে নেয়ার প্রয়াস। হ্যাঁ, এই স্বার্থপরতা তাদের ঐতিহাসিকভাবেই চরিতার্থ করা একটি নীতি বলেই লেখক মাসুদুল হক আমাদের মাঝে তত্ত্ব ও তথ্যের মাধ্যমে তুলে ধরেছেন। প্রবাসী সরকারের নেতা মন্ত্রীরা কলকাতায় বিলাসী জীবন অতিবাহিত করেন, আবার পরবর্তীতে কার দল কতটা ভারী করা যায় তার জন্য আখের গোছানোর প্রয়াসে থাকেন। এদিকে ছাত্রলীগের নেতারা সরাসরি রয়ের পৃষ্ঠপোষকতায় নতুন নতুন দল পাকানো শুরু করলেন, যাতে করে স্বাধীন হওয়ার পর যেন তারা নতুন দেশে ভিন্ন কোনো দল বা মতের শক্তির উত্থান না হতে দিতে পারেন। তারা মুক্তিবাহিনীর প্রশিক্ষণে আসা সাধারণ জনগণকে আওয়ামী লীগ ও ভারত অনুরাগী হওয়ার ভিত্তিতেই কেবলমাত্র প্রশিক্ষণের সুযোগ দিচ্ছিলেন। আবার এর ওপরও দেখা যায় ভারত সরকার বিশেষভাবে মুজিব বাহিনী নামে আরেকটি সম্পূর্ণ পৃথক ও চরম আওয়ামীপন্থী ও ভারতপন্থী সশস্ত্র দল তৈরি করেছিল, যা বাংলাদেশের স্বাধীনতা ও সাধারণ মানুষের অধিকারের জন্য নিবেদিত নয়, বরং তারা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই ব্যস্ত ছিল। চলুন আজকের পর্বে আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে র ও সিআইএ গ্রন্থ থেকে র বৈদেশিক সরকার, তরুণ আওয়ামী নেতৃত্ব ও সিআইএর তৎপরতা সম্পর্কে আরও বিস্তারিত জানব আজকের এই পর্বে। আজকে পড়ছি বইটির পঞ্চম পর্ব। আশা করছি ভালো লাগবে। আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বইয়ের মলাটের সাথেই থাকবেন। ধন্যবাদ। সবকিছু গুছিয়ে আনা সত্ত্বেও মিসেস ইন্দিরা গান্ধীর পক্ষে তখনও যুদ্ধে নামা সম্ভব ছিল না, কেননা নভেম্বরের আগ পর্যন্ত যুদ্ধ প্রশ্নে সোভিয়েতের সুস্পষ্ট সমর্থনের ইঙ্গিত মেলেনি। ওই মাসে অর্থাৎ নভেম্বরে ভারত সোভিয়েত চুক্তির প্রেক্ষাপটে সোভিয়েত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল কুতুবভের নেতৃত্বে একটি সোভিয়েত সামরিক প্রতিনিধি দল আসে ভারত সফরে। সামরিক প্রতিনিধি দলের পরেই আসেন সোভিয়েত প্রতিরক্ষামন্ত্রী মার্শাল গ্রেচকো। এই সফরের মধ্য দিয়েই সোভিয়েত সমর্থন নিশ্চিত হয়ে যায় এবং মিসেস ইন্দিরা গান্ধী এবার নিঃশঙ্ক চিত্তে নামেন যুদ্ধ ময়দানে। ২১ নভেম্বর শুরু হয় ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের অঘোষিত মহড়া। ওই তারিখে ভারতীয় সেনাবাহিনী ট্যাঙ্ক বহর পাঠিয়ে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে বিরাট এলাকা দখল করে খুঁটি গেড়ে বসে পরবর্তী নির্দেশের অপেক্ষায়। নির্দেশ আসে ৩ ডিসেম্বর সন্ধ্যার পর, যখন পশ্চিমাঞ্চলে ভারতীয় বিমান ঘাঁটিতে পাকিস্তানি বোমারু বিমান বোমা বর্ষণ শুরু করে এবং আরম্ভ হয়ে যায় তৃতীয় ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ। র এবং মুজিব বাহিনী ২৫ মার্চের পর শুধু যুদ্ধ প্রস্তুতিই নয়, যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্য বজায় থাকে যাতে সে পরিকল্পনা রচনার প্রস্তুতি নেয় ভারত সরকার, এবং পরিকল্পনা তৈরির দায়িত্ব অর্পিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ওপর। অস্থায়ী বাংলাদেশ সরকারের নেতৃত্বাধীনে বাঙালি যখন মরণপণ লড়াইয়ে লিপ্ত, মুক্তিবাহিনীর অকুতোভয় যোদ্ধারা যখন জীবন বাজি রেখে পাকিস্তান সেনাবাহিনীর কামান আর মেশিন গানের মুখোমুখি যুদ্ধরত, তখন অস্থায়ী বাংলাদেশ সরকারের অজ্ঞাতে উত্তর ভারতের দেরাদুনের কাছাকাছি তান্দুয়ায় গড়ে তুলতে থাকে তার নিজস্ব বাহিনী। সে বাহিনীর নাম মুজিব বাহিনী। এ বাহিনী গঠন প্রক্রিয়ার পশ্চাৎপটে আমরা এখন যাব। যুদ্ধ প্রস্তুতি। অস্থায়ী বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ ও মুক্তিবাহিনীর সহায়তা দান সংক্রান্ত বিষয়ে ভারত সরকার ৩টি কমিটি গঠন করে, একটি রাজনৈতিক এবং অপর দুটি সামরিক। ভারত সরকার এবং অস্থায়ী বাংলাদেশ সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে রাজনৈতিক কমিটি। এই কমিটির প্রধান করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ডিপি ধরকে, আর যুদ্ধ প্রস্তুতি সংক্রান্ত যুদ্ধ কাউন্সিলের প্রধান করা হয় সেনাবাহিনী প্রধান জেনারেল মানেক শকে। ডিপি ধরকে যুদ্ধ কাউন্সিলেও অন্তর্ভুক্ত করা হয়। জেনারেল মানেক শ সেনাবাহিনী উপপ্রধানকে চেয়ারম্যান করে আরেকটি কমিটি তৈরি করেন, সেটা যুগ্ম গোয়েন্দা কমিটি। কমিটিতে রকেও অন্তর্ভুক্ত করা হয়। যদিও সেনাবাহিনী উপপ্রধানকে করা হয় এর চেয়ারম্যান, কিন্তু জেনারেল শ্যাম মানেকশই থেকে যান
চূড়ান্ত নির্দেশদানের অধিকর্তা হিসেবে। যুগ্ম গোয়েন্দা কমিটি যুদ্ধ প্রস্তুতিতে তার দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতাকামী তরুণদের নিয়ে একটি বিশেষ বাহিনী গঠনের পরিকল্পনাতেও নেমে পড়েন। পরিকল্পনাকে ফলপ্রসূ করে তোলার দায়িত্ব পড়ে তার অঙ্গ সংগঠন রয়ের ওপর। জেনারেল শ্যাম মানেকশ নিজেই থাকেন এর সরাসরি তত্ত্বাবধানে। আর এ বাহিনী গঠনে ডেকে পাঠানো হয় বিশেষ বাহিনী তৈরিতে পারদর্শী মেজর জেনারেল ওবানকে। তিনি অতি নিষ্ঠার সঙ্গে কাজে লেগে যান। কাজটি তার জন্য সহজ হয়ে গেল তাজউদ্দিন আহমেদের প্রধানমন্ত্রী হবার ঘটনায়। তাজউদ্দিন আহমেদ প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হয় বিক্ষুব্ধ হয়ে ওঠেন আওয়ামী লীগের 4 যুবনেতা। তাদের খবর সুযোগ নেওয়া হলো, যদিও তাদের সঙ্গে যোগাযোগ ছিল আগে থেকে অন্যভাবে, এবং গড়ে ওঠে মুজিব বাহিনী। জেনারেল ওবান তার যাবতীয় নিষ্ঠা প্রয়োগে গড়ে তুলতে থাকেন মুজিব বাহিনী। তিনি তার গঠন প্রক্রিয়া এবং কার্যক্রমের জন্য দায়ী থাকেন সরাসরি সেনাবাহিনী প্রধান জেনারেল শ্যাম মানেকশর কাছে। এ কারণে তার বাহিনী একসময় শ্যাম মানেকশর ছেলেরা নামে পরিচিতি লাভ করে। সেহেতু মেজর জেনারেল ওবান মুজিব বাহিনীর ব্যাপারে দায়ী ছিলেন সরাসরি জেনারেল মানেকশ আর রয়ের ডিরেক্টর আর.এন কাওয়ের কাছে, যিনি ছিলেন ক্যাবিনেট সেক্রেটারিয়েটের সেক্রেটারি, তার বেসামরিক উপরওয়ালা। অবশ্য জেনারেল ওবান তাকে রয়ের ডিরেক্টর হিসেবে উল্লেখ করেননি তার ফ্যান্টমস অব চিটাগং, ফিফথ আর্মি ইন বাংলাদেশ বইয়ের কোথাও। আর.এন কাওয়ের এই দ্বৈত পরিচয় তিনি এড়িয়ে গেছেন। জবাবদিহি মাত্র দুজনের কাছে করতে হতো বলেই তিনি নির্দ্বিধায় ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ড অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল অরোরার অজ্ঞাতে তার বাহিনীর ট্রেনিংপ্রাপ্ত ছেলেদের পাঠাতে শুরু করেন বাংলাদেশের অভ্যন্তরে। এতে পূর্বাঞ্চলীয় কমান্ডে তৈরি হয়ে যায় দ্বৈত অধিনায়কত্ব, এবং স্বাভাবিক কারণেই জেনারেল অরোরার কাছে তা গ্রহণযোগ্য হবার কথা নয়। তিনি সেনাবাহিনী সদর দপ্তরকে বলেন মুজিব বাহিনীকে তার অধিনায়কত্বে ছেড়ে দিতে। তার অনবরত চাপে ডাইরেক্টর অব মিলিটারি অপারেটরস লেফটেন্যান্ট জেনারেল কে সিং মুজিব বাহিনীর তাৎপর্য সম্পর্কে তাকে অবহিত করেন। এদিকে তাজউদ্দিন আহমদ যখন মুজিব বাহিনীর অস্তিত্বের কথা জানতে পান, তখন তিনিও জেনারেল শ্যাম মানেকশকে অনুরোধ জানান যে এই বাহিনীকে অস্থায়ী বাংলাদেশ সরকারের নেতৃত্বাধীন ছেড়ে দিতে। জেনারেল মানেকশ তাকে জানান যে সেনাবাহিনীর বিশেষ দায়িত্ব সম্পাদনের জন্য তৈরি করা হয়েছে এই বাহিনী, কিন্তু কি সে দায়িত্ব সে সম্পর্কে তাজউদ্দিন আহমদকে তিনি কি বলেছেন তা জানা যায় না। মুজিব বাহিনী সংগঠক জেনারেল ওবান তার ফ্যান্টমস অব চিটাগং, ফিফথ আর্মি ইন বাংলাদেশ গ্রন্থেও সে বিষয়ের উল্লেখ করেননি। তবে 7 দফা চুক্তির আলোকে এই বাহিনী গঠনের উদ্দেশ্য অনুধাবনে বেগ পাবার কোনো কথা নয়। তা হলো মুক্তিবাহিনীর এক বিরাট সংখ্যক সদস্য বামপন্থী চিন্তাধারায় সিক্ত। স্বাধীনতার পর এরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। এই চিন্তা থেকে এদেরকে নির্মূলের লক্ষ্যে প্রয়োজন হয়ে পড়ে একটি আজ্ঞাবহ বাহিনীর। আর সে বাহিনী গড়ে উঠবে শেখ মুজিবের নামে, এবং মুজিবের রাজনীতির নামে সে বাহিনী পরিচালিত হবে বামপন্থী নির্মূলে। তবে মুজিব বাহিনী তৈরি করে যা করতে চেয়েছিল কার্যক্ষেত্রে ঘটে যায় তার উল্টোটি। কারণ খোদ মুজিব বাহিনীর ভেতরেই সমাজতন্ত্র, গণতন্ত্র ও বামপন্থী চিন্তাধারার অনুবর্তী ছিল শতকরা ৮০%। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়, কি উদ্দেশ্যে তৈরি করা হয়, এইসবই এসেছে জেনারেল ওবানের ফ্যান্টমস অব চিটাগং, ফিফথ আর্মি ইন বাংলাদেশ গ্রন্থে। আসেনি কেবল মুজিব বাহিনী নেতা চতুষ্টয় সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদের সঙ্গে কোথায় কার মাধ্যমে তার প্রথম পরিচিতি ঘটে এই প্রসঙ্গটি। বইতে শুধু বলেছেন এক বন্ধুর বাড়িতে তাদের প্রথম দেখা ও বৈঠক, কিন্তু তার সেই বন্ধু যে চিত্তরঞ্জন সুতার, এই নামটি ভুলেও তিনি আনেননি বইয়ের কোথাও। তিনি চিত্তরঞ্জন সুতারের নামটি উচ্চারণ না করলেও আমরা তা জানতে পাব আব্দুর রাজ্জাকের ভাষ্য থেকে। আর এই সুতারের পরিচয় তো আমরা দ্বিতীয় অধ্যায়ে পেয়েই গিয়েছি। তাতে পরিষ্কার হয়ে যায় রয়ের সঙ্গে জেনারেল ওবান ও মুজিব বাহিনীর যোগসূত্রটি। এবার আমরা আসতে পারি আব্দুর রাজ্জাকের ভাষ্যে। আর মুজিব বাহিনী সম্পর্কে জেনারেল ওবানের ভাষ্যে আসবো পরে। আব্দুর রাজ্জাক আমাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, জায়গা মতো যেয়ে দেখি যে শেখ ফজলুল হক মনি ও তোফায়েল আহমেদ। সে জায়গাটা কলকাতায় 21 নম্বর রাজেন্দ্র রোড, যেখানে চিত্তরঞ্জন সুতার বঙ্গবন্ধু
রিপ্রেজেন্টেটিভ হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ভারত সরকারের সঙ্গে আলাপ করলেন। সেই আলাপের প্রেক্ষিতে একজন অফিসার আসেন। জেনারেল ওবানি এসেছিলেন। সাক্ষাৎকারটি ঘটে 1971 সালের মে মাসের গোড়ার দিকে এবং চূড়ান্ত হয়ে যায় মুজিব বাহিনী তৈরির প্রক্রিয়া। আব্দুর রাজ্জাকের সাক্ষাৎকারে আমরা দেখতে পাব কি নিপুণ কৌশলে চিত্তরঞ্জন সুতার এই চারজনকে তাজউদ্দিন আহমেদের প্রধানমন্ত্রী হবার ঘটনাকে অজুহাত করে ঐক্যবদ্ধ করেন। যুবনেতা চতুষ্টয় মনে করতেন, যেহেতু আওয়ামী লীগের ভেতর ছাত্রলীগের তরুণরাই হচ্ছে যোদ্ধা অংশ, তাদের নেতৃত্বে আছেন তারাই, সেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেবার কথা তাদেরই। মাঝখান দিয়ে প্রবাসী সরকার গঠন করে তাজউদ্দিন আহমেদ মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়ে নেতৃত্ব নিজের হাতে তুলে নেবেন, এ তাদের মোটেই কাম্য ছিল না। চিত্তরঞ্জন সুতার এটাকে উস্কে দেন এভাবে: আপনাদের ভেতর মতপার্থক্য কেন হচ্ছে? আপনারা এক থাকেন, সরকারের সঙ্গে কথা বলেন, সরকার তো আপনাদেরকেই চেনে। আব্দুর রাজ্জাক আমাকে বলেন এ কথা। যুবনেতা চতুষ্টয় চিত্তরঞ্জন সুতারের এই আশ্বাসের প্রেক্ষিতে তাজউদ্দিন আহমেদের প্রধানমন্ত্রিত্বের বৈধতা চ্যালেঞ্জ করে যুদ্ধ কাউন্সিল গঠনের প্রস্তাব তোলেন। তাদের প্রস্তাব অনুযায়ী স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করবে যুদ্ধ কাউন্সিল, কেননা তাদের মতে মুক্তিবাহিনীতে ঢুকে যাচ্ছে এমন সব লোক যারা যুদ্ধে অনাগ্রহী এবং পাকিস্তানপন্থী। জেনারেল উবানের ভাষ্য অনুযায়ী বামপন্থী ও নকশালপন্থী নৈরাজ্যিকরা। কিন্তু প্রবাসী বাংলাদেশ সরকার তাদের প্রস্তাব অগ্রাহ্য করে। আর অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রশ্নে ভারত সরকারকে আন্তর্জাতিক রীতিনীতি অবশ্য অনুসরণ করতে হয়। এক্ষেত্রে তারা হতাশ হন এবং ক্ষুব্ধ হয়ে ওঠেন আরও বেশি মাত্রায়। অতএব বিকল্প হিসেবে নিজেদের নেতৃত্বে একটি সমান্তরাল বাহিনী গড়ে তোলার প্রচেষ্টায় নামেন এবং চিত্তরঞ্জন সুতার সে ব্যবস্থা সম্পন্ন করে ফেলেন। দৃশ্যপটে হাজির হয়ে যান জেনারেল ওবান। জেনারেল উবানের সঙ্গে চার যুবনেতার সাক্ষাতের 2 সপ্তাহের মাথায় মুজিব বাহিনীর প্রথম দলটি ভারতীয় মিলিটারি একাডেমি শহর দেরাদুন থেকে 1.5 কিলোমিটার দূরে পাহাড় শীর্ষের শহর তান্দুয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রশিক্ষণ শুরু হয় 1971 সালের মে মাসের 29 তারিখ। আরেকটি ট্রেনিং ক্যাম্পে খোলা হয় মেঘালয়ের তুরার কাছাকাছি হাফলংয়ে। মাত্র একটি দলের ট্রেনিং শেষে এই ক্যাম্পটি তুলে দেয়া হয়। তান্দুয়া ট্রেনিং ক্যাম্পের মূল পরিকল্পক ও পরিচালক ছিলেন মেজর জেনারেল ওবান। প্রথম দলটি, যার সংখ্যা 250, তাদের ট্রেনিং দেন ভারতীয় সেনাবাহিনীর অফিসাররা। ট্রেনিং শেষে এদের ভেতর থেকে 8 জনকে করা হয় প্রশিক্ষক। হাসানুল হক ইনুকে করা হয় প্রশিক্ষণ কেন্দ্র প্রধান। প্রশিক্ষকরা হলেন শরীফ নুরুল আম্বিয়া, আফম মাহবুবুল হক, রফিকুজ্জামান, মাসুদ আহমদ রুমি, সৈয়দ আহমদ ফারুক, তৌফিক আহমদ ও মোহনলাল সোম। পরে প্রশিক্ষকের সংখ্যা বাড়ানো হয়, করা হয় 52। এরাই বাকি 10,000 মুজিব বাহিনীর সদস্যকে প্রশিক্ষণ দেন। ট্রেনিং প্রদান বন্ধ হয়ে যায় নভেম্বরের 1971 সালের 20 তারিখে। প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনায় ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার, আর প্রশিক্ষণ কেন্দ্র প্রধান হাসানুল হক ইনুর ওপরওয়ালা ছিলেন একজন কর্নেল। প্রশিক্ষণ কেন্দ্রে অন্যান্য ভারতীয় অফিসারদের মধ্যে ছিলেন মেজর মালহোত্রা। তাকে আমরা আবারও দেখতে পাব রক্ষী বাহিনী গঠন কার্যক্রমে। মুজিব বাহিনীর অপারেশন পরিচালনার জন্য 4 যুবনেতা বাংলাদেশকে 4টি সেক্টরে ভাগ করে নেন। বৃহত্তর রংপুর, রাজশাহী, পাবনা, দিনাজপুর নিয়ে উত্তরাঞ্চলীয় সেক্টর, এর দায়িত্বে ছিলেন সিরাজুল আলম খান। সেকেন্ড ইন কমান্ড ছিলেন মনিরুল ইসলাম ওরফে মার্শাল মনি। বৃহত্তর খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী নিয়ে দক্ষিণাঞ্চলীয় সেক্টর, এর দায়িত্বপ্রাপ্ত ছিলেন তোফায়েল আহমেদ। সেকেন্ড ইন কমান্ড ছিলেন কাজী আরেফ আহমেদ। বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট এবং ঢাকা জেলার কিছু অংশ নিয়ে পূর্বাঞ্চলীয় সেক্টর, শেখ ফজলুল হক মনি ছিলেন এই সেক্টরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সেকেন্ড ইন কমান্ড ছিলেন আসম আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখন। আর কেন্দ্রীয় সেক্টর ছিল বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল এবং ঢাকা জেলার কিছু অংশ। সদর দপ্তর ছিল মেঘালয়ের ডালুতে। এই সেক্টরের দায়িত্বে ছিলেন আব্দুর রাজ্জাক। সেকেন্ড ইন কমান্ড ছিলেন সৈয়দ আহমেদ। 4 যুবনেতা সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদের উপর ছিল মুজিব বাহিনীর কর্মী সংগ্রহের দায়িত্ব। ছাত্রলীগ কর্মী এবং
শেখ মুজিবের কট্টর অনুসারীরা বাইরের কারোরই মুজিব বাহিনীতে প্রবেশাধিকার ছিল না। মুজিব বাহিনীর জন্য ভারত সরকার প্রদত্ত অস্ত্রশস্ত্র এবং ব্যয় নির্বাহে আর্থিক সহায়তার সমন্বয়ক বিধান করতেন জেনারেল ওবান। তার মাধ্যমেই অস্ত্র এবং বাজেট অনুযায়ী অর্থ সরাসরি চলে আসতো চার যুবনেতার হাতে, দেয়া হতো সেক্টর ভিত্তিক। চার যুবনেতা পেতেন জেনারেলের মর্যাদা, যাতায়াতের জন্য পেতেন হেলিকপ্টার। 25 মার্চের আগে শেখ ফজলুল হক মনি ও সিরাজুল আলম খানের ভেতর স্বাধীনতার প্রশ্নে যে মতবিরোধ ছিল, ভারতের মাটিতে পা দেওয়ার পর তার অবসান ঘটে। কিন্তু মুজিব বাহিনী গঠনের প্রারম্ভিক কাল থেকে আরেকটি বিরোধ অঙ্কুরিত হতে থাকে। সেটা যেমন নেতৃত্বের দ্বন্দ্ব, তেমনি মতাদর্শগত বিরোধও, এবং একসময় বিরোধ প্রকট হয়ে দেখা দেয়। তাদের এই বিরোধের প্রথম প্রকাশ আমরা দেখতে পাই ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির 1970 সালে 12 আগস্টের বৈঠকে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রস্তাব গৃহীত হবার কালে। ছাত্রলীগের যে গ্রুপটি এই প্রস্তাবের বিরোধিতা করে, তার প্রকাশ্য নেতৃত্বে নূরে আলম সিদ্দিকী ও আব্দুল কুদ্দুস মাখন ছিলেন বটে, পেছনের শক্তি ছিলেন শেখ ফজলুল হক মনি। এর বিস্তারিত আমরা পেয়েছি পূর্ববর্তী অধ্যায়ে। শেখ ফজলুল হক মনি তখন ছাত্র ছিল না ঠিকই, বৃহত্তর রাজনীতিতে প্রবেশের চেষ্টায় ছিলেন। তবে ছাত্রলীগের নেতৃত্ব নিজের মুঠোয় রাখার প্রয়াস থেকে দূরে ছিলেন না। অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন সিরাজুল আলম খান। তার স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ডাকের প্রতি ছাত্রলীগের বেশিরভাগ তরুণ ঝুঁকে পড়লেও সমাজতন্ত্রের প্রতি সিরাজুল আলম খানের ব্যক্তিগত বিশ্বস্ততার প্রশ্নটি সংশয়ের ঊর্ধ্বে রাখা যায় না আব্দুর রাজ্জাকের ভাষ্য অনুযায়ী। আবার সমাজতন্ত্রকে তিনি ব্যক্তিগত উচ্চাভিলাষ চরিতার্থের ব্যবহার করেছিলেন কিনা এ প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না। বলার অবকাশ রয়ে যায় যে 25 মার্চের আগে সিরাজুল আলম খান ও শেখ ফজলুল হক মনির ভেতর যে দ্বন্দ্ব বিরাজমান ছিল, সেটা ছিল একক নেতৃত্ব প্রতিষ্ঠার দ্বন্দ্ব, এবং সমাজতন্ত্রের স্লোগান তুলে একক নেতৃত্ব প্রতিষ্ঠার দ্বন্দ্বকে সুকৌশলে মতাদর্শগত দ্বন্দ্বে রূপ দিতে পেরেছিলেন সিরাজুল আলম খান। ভারতের মাটিতেও ব্যক্তিগত উচ্চাভিলাষ প্রতিষ্ঠার পুরনো দ্বন্দ্বটি ঢাকা পড়ে যায় তথাকথিত মতাদর্শগত দ্বন্দ্বের আড়ালে। এবার আমরা আব্দুর রাজ্জাকের ভাষ্যে আসতে পারি। দেখতে পাবো সমাজতন্ত্রের প্রতি সিরাজুল আলম খানের বিশ্বস্ততার প্রশ্নে তার বক্তব্য। আব্দুর রাজ্জাক বলেন, ভারতে যতদিন ছিলেন যুদ্ধে তিনি তো জানোইনি, কলকাতাতেই তিনি অধিকাংশ সময় ছিলেন। ওখানে তার যে ক্যাম্প ইনচার্জ ছিলেন শিলিগুড়ির পাঙ্গা ক্যাম্প, তার ইনচার্জ ছিলেন মনিরুল ইসলাম ওরফে মার্শাল মনি, এবং মান্নাকে দায়িত্ব দিয়ে কলকাতাতেই থাকতেন। কলকাতায় কোথায় কি করতেন কাউকে জানতে দিতেন না। পরবর্তীকালে খবর পাওয়া গেল তিনি নকশালদের সঙ্গে যোগাযোগ করছেন। এসইউসির নেতা সঙ্গেও যোগাযোগ করেছেন। সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ, যিনি দক্ষিণপন্থী লোভীর লোক, তার সঙ্গে যোগাযোগ ছিল সিরাজুল আলম খানের। মোটিভটা ধরা পড়েছে অনেক পরে, যখন আমরা দেখলাম পিটার কাস্টার্সের সঙ্গে তার সংযোগ, যখন দেখলাম পশ্চিম বাংলার অতি বামপন্থীদের সঙ্গে তার যোগসূত্র রয়েছে, যাদের সঙ্গে ট্রটস্কিপন্থী আন্তর্জাতিক সমাজতন্ত্রীদের যোগাযোগ, যারা সিআইএ অর্গানাইজড, তাদের সঙ্গে তার সম্পর্ক দেখা গেল পরবর্তীকালে। আমি তখন বুঝতে পারলাম তিনি একটা মোটিভ নিয়ে কাজ করছেন। আর ট্রটস্কি লাইন সম্পর্কে আমার তো পরিষ্কার ধারণা আছে, এ তো সিআইএর লাইন। অতএব এক প্রকার স্পষ্ট যে ভারতের মাটিতে মুজিব বাহিনীর দুই নেতা শেখ ফজলুল হক মনি ও সিরাজুল আলম খানের ব্যক্তিগত উচ্চাভিলাষী দ্বন্দ্বের প্রকাশ ঘটে মতাদর্শগত বিরোধ প্রকাশের মধ্য দিয়ে। এক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতন্ত্রের স্লোগান সিরাজুল আলম খান ব্যবহার করলেও ছাত্রলীগের প্রায় 80% তরুণ কিন্তু বামপন্থী চিন্তাধারার অনুবর্তী হয়ে পড়েন। সমাজতন্ত্র প্রতিষ্ঠার নিষ্ঠাবান লড়াকুতে পরিণত হয়ে যায়, যা আবার সিরাজুল আলম খানেরই নেতৃত্বকে দৃঢ়তর করে। অপরদিকে শেখ মুজিবের প্রতি আব্দুর রাজ্জাকের গভীর আনুগত্য সত্ত্বেও সমাজতন্ত্রের প্রতি তার বিশ্বস্ততা মুজিব বাহিনীর সমাজতন্ত্র প্রতিষ্ঠাকামী তরুণদের ভেতরেও তার নেতৃত্বকে সমভাবে প্রথিত করে। আবার শেখ মুজিবের প্রতি আনুগত্যের কারণে শেখ ফজলুল হক মনি গ্রুপের সদস্যদের কাছেও ছিলেন সম্মান শ্রদ্ধাভাজন। ফলে ভারতের মাটিতে তাকে শেখ ফজলুল হক মনি ও সিরাজুল আলম খানের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করতে হয়। অন্যদিকে মুজিব বাহিনীর নেতৃত্বে একাধিপত্য অর্জনের চেষ্টায় সতর্ক
পদক্ষেপে নেমেও ব্যর্থ হতে হয় শেখ ফজলুল হক মনিকে। ব্যর্থ হন এই কারণে যে তানভীর প্রশিক্ষণ কেন্দ্রে যারা প্রশিক্ষক ছিলেন তাদের নেতৃত্বে ছিলেন হাসানুল হক ইনু। তিনি বামপন্থী চিন্তাধারার অনুবর্তী এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠাকামী। প্রথম দলের ট্রেনিং শেষে যে ৮ জনকে প্রশিক্ষক করা হয় তাদের মধ্যে একজন বাদে আর সকলেরই চোখে ছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন। প্রশিক্ষকের সংখ্যা যখন ৫২তে উন্নীত হয় তখনও বামপন্থী অনুবর্তীরা ছিল সংখ্যাগরিষ্ঠ। ৩ জন বাদে আর সকলেই ছিলেন সমাজতন্ত্র প্রতিষ্ঠাকামী। স্বাভাবিক কারণেই প্রশিক্ষকদের রাজনৈতিক মোটিভেশন সমাজতন্ত্রের পক্ষেই হবার কথা। যেহেতু আওয়ামী লীগের ঘোষণাপত্রে সমাজতন্ত্রের কথা ছিল, সে কারণে সমাজতন্ত্রের ওপর রাজনৈতিক বক্তৃতা রাখা তাদের পক্ষে সুবিধাজনক হয়ে ওঠে। কিন্তু বিষয়টিকে মোটেই সহজভাবে নেয় না তান্দুয়ার ভারতীয় সেনা কর্তৃপক্ষ। প্রশিক্ষণ প্রধান হাসানুল হক ইনুর ওপর ওয়ালা ভারতীয় কর্নেল রাজনৈতিক বক্তৃতা বন্ধের নির্দেশ দেন। এই আদেশ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে। হাসানুল হক ইনুর নেতৃত্বে প্রশিক্ষকরা দাবি তোলেন যে সরাসরি দিল্লি থেকে নির্দেশ না আসা পর্যন্ত তারা সামরিক প্রশিক্ষণ দানের পাশাপাশি রাজনৈতিক বক্তৃতাও চালিয়ে যাবেন। কিন্তু কর্নেলের অনবরত চাপে পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। প্রশিক্ষণ প্রধান হাসানুল হক ইনু কর্নেলকে জানিয়ে দেন যে দিল্লি থেকে রাজনৈতিক বক্তৃতা প্রধানের অনুমতি যতদিন না আসছে ততদিন ট্রেনিং বন্ধ থাকবে। প্রশিক্ষকরা প্রশিক্ষণ দান বন্ধ করে দিলেন। এই খবর দিল্লিতে পৌঁছতে তান্দুয়ার ছুটে আসেন জেনারেল ওবান। ৪ যুবনেতাও এলেন তার সঙ্গে। আসল সত্যটা এড়িয়ে গিয়ে কৌশলে অচল অবস্থার নিরসন ঘটানো হলো। ট্রেনিং প্রদান আরম্ভ হলো আবার এবং রাজনৈতিক বক্তৃতাও চলতে থাকে। প্রশিক্ষকরা প্রশিক্ষণ দান বন্ধ রাখেন ৩ দিন। এখানে উল্লেখ অপ্রাসঙ্গিক হবে না যে ২০ নভেম্বর প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দেয়া হলেও সমাজতান্ত্রিক চিন্তা চেতনায় প্রভাবিত থাকার কারণেই প্রশিক্ষকদের ১৬ ডিসেম্বরের আগে তান্দুয়া থেকে ছাড়া হয় না। রাজনৈতিক বক্তৃতা এবং প্রশিক্ষণ বন্ধের ঘটনা ভারতীয় গোয়েন্দা সংস্থা র-কে মুজিব বাহিনীর প্রকৃতি সম্পর্কে ধারণা এনে দেয়। র হিসেব কষে ফেলে যে পরিকল্পনাকে সামনে রেখে মুজিব বাহিনী করা হচ্ছে তা অঙ্কুরেই বিনষ্ট হতে যাচ্ছে এবং আশ্রয় নেয় ভিন্ন কৌশলের। আত্মপ্রকাশ ঘটে এক অদ্ভুত মতবাদের, নাম তার মুজিববাদ। ১৯৭১ সালের মে মাসের ২৯ তারিখে তান্দুয়ায় মুজিব বাহিনীর ট্রেনিং শুরু হলেও অস্থায়ী বাংলাদেশ সরকার এক অস্তিত্বের খবর জানতে পায় আগস্ট মাসে। এ মাস হতেই সীমান্তে মুক্তিবাহিনী কমান্ড ও ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী কমান্ডের অগোচরে প্রশিক্ষণপ্রাপ্ত মুজিব বাহিনী সদস্যরা বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করেন। কিন্তু বিভিন্ন সেক্টরে মুক্তিবাহিনী কমান্ডো ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর হাতে তারা ধরা পড়ে। প্রয়াত মুক্তিবাহিনী কমান্ডার মেজর জলিলের সেক্টরে মুক্তি বাহিনী সদস্যদের হাতে ধরা পড়ে ২২ জন মুজিব বাহিনী সদস্য। ১৯৮৯ সালের মার্চ মাসে আমাকে দেওয়া টেপকৃত এক ব্যক্তিগত সাক্ষাৎকারে মেজর জলিল বলেন, আমার সেক্টরাধীন হিঙ্গেলগঞ্জের ফিল্ডে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা ২২ জনকে গ্রেপ্তার করেন। তারা তখন ভেতরে প্রবেশ করছিল। সেখানে তাদের চ্যালেঞ্জ করা হয়। এক ভদ্রলোক নিজেকে ক্যাপ্টেন জিকু বলে পরিচয় দেন। তাকেও গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে অস্থায়ী বাংলাদেশ সরকার। এর প্রেক্ষাপটে কলকাতার হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হয় এক ত্রিপক্ষীয় বৈঠক। ভারত সরকারের পক্ষে ছিলেন ডিপি ধর, অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ছিলেন তাজউদ্দিন আহমদ আর ছিলেন মুজিব বাহিনীর নেতারা। সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয় আরেকটি বৈঠক। প্রথম বৈঠকেই একটি আপোষ রফা হয়ে যায়। শাহজাহান সিরাজকে মুজিব বাহিনী ও অস্থায়ী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য নিয়োগ করা হয়। মুজিব বাহিনী নেতার চতুষ্টয়ের ঐক্যমতের ভিত্তিতে শাহজাহান সিরাজ এই নিয়োগ লাভ করেন। অবশ্য এই নিয়োগকেই সিরাজুল আলম খানের রহস্যজনক কার্যকলাপের আরেকটি দিক হিসেবে উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন যে তিনি তাজউদ্দিন আহমদের সঙ্গে গোপন আঘাত রাখার জন্য শাহজাহান সিরাজের নিয়োগের ব্যবস্থা করেন। আগস্ট মাসে মুজিব বাহিনীর ট্রেনিংপ্রাপ্ত সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা শুরু করলেও পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ সমরে নামার কোনো পরিকল্পনা তাদের ছিল না। দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। আব্দুর রাজ্জাক ও হাসানুল ইনু আমাকে বলেছেন যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ধাপে ধাপে এগোবার পরিকল্পনা নেন। এই উদ্দেশ্যে প্রতিটি থানায় একজন করে কমান্ডারের অধীনে ১০ জন ট্রেনিংপ্রাপ্ত মুজিব বাহিনী সদস্যের
সমন্বয়ে একটি কমান্ড গঠন করা হয়। তাছাড়া ছিল একজন রাজনৈতিক কমান্ডার। রাজনৈতিক মোটিভেশন প্রধানই ছিল তার কাজ। একই পদ্ধতিতে গঠন করা হয় জেলা কমান্ড। জেলাতেও ছিল রাজনৈতিক কমান্ডার। থানা কমান্ড ও জেলা কমান্ড গঠিত হলেও যুদ্ধ বলতে যা বোঝায় তা করেনি মুজিব বাহিনীর সদস্যরা। তারা যা করে সেটা আমরা জানতে পাবো আব্দুর রাজ্জাকের মুখ থেকে। আমরা জনগণের সঙ্গে মিলে যুদ্ধ করেছি। কিছু কিছু রাজাকারও খতম হচ্ছে, কিন্তু মূল জায়গাটা মানে পাক আর্মির সামনে না পড়লে যুদ্ধ করছি না। দু চার জায়গায় সামনে পড়ে গেছি, যুদ্ধ হয়েছে। আমরা তো লড়াই শুরুই করিনি। আমাদের তো পঞ্চবার্ষিক পরিকল্পনা। ৫ বছরের প্রথম বছরে কি করব, তৃতীয় এবং চতুর্থ বছরে কি করব, তারপর সরকার তৈরি করব। এই ছিল আমাদের সামগ্রিক পরিকল্পনা। আমরা যদি সফল হতাম তাহলে কোনো ঘাস থাকতো না, আগাছা থাকতো না। সমাজ দেহ থেকে আগাছা উপড়ে ফেলতাম। প্রতিবিপ্লবীদের থাকতে হতো না। হয় মোটিভেট হয়ে একদিকে আসতে হতো, নইলে নিশ্চিহ্ন হতে হতো। আব্দুর রাজ্জাক আমাকে দেওয়া ব্যক্তিগত সাক্ষাৎকারে একথা বলেন এবং তার মুখ থেকেই এসে গেছে রয়ের সুদূরপ্রসারী পরিকল্পনার ছক। অবশ্য আব্দুর রাজ্জাক একথা বলেছেন তার বামপন্থী চিন্তাধারার আলোকে। তাদের নেতৃত্বে গড়ে ওঠা বামপন্থী চিন্তাধারার অনুবর্তী এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠাকামী তরুণদের দৃঢ় সংকল্পবদ্ধতাই পরবর্তীকালে রকে তার পরিকল্পনা কার্যকর করতে দেয়নি। আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু বা এরা পরিকল্পনা মাফিক এগোননি সত্য, কিন্তু শেখ ফজলুল হক মনি গ্রুপের মধ্যে নেমে পড়ে পরিকল্পনা বাস্তবায়নে। সিআইএ এর তৎপরতা। তার পরিকল্পনা বাস্তবায়নে যতটা সক্রিয় ছিল, সিআইএ ঠিক ততটাই তৎপর হয়ে ওঠে ভারতের মাটিতে, ঢুকে যায় অস্থায়ী বাংলাদেশ সরকারের মধ্যে। অনুপ্রবেশ ঘটায় মুজিব বাহিনীর ভেতরেও। সিআইএর তৎপরতা নমুনা তুলে ধরা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড এম নিক্সনের নিরাপত্তা বিষয়ক সহকারী হেনরি কিসেঞ্জারের ভাষ্যে। মিস্টার কাইয়ুম নামে এক ব্যক্তি, আওয়ামী লীগের এক নির্বাচিত সদস্য, যিনি প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে ছিলেন সম্পৃক্ত। তিনি ৩০ জুলাই কলকাতায় আমাদের কনসুলেটে আসেন এই বলতে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তাকে মনোনীত করা হয়েছে। কাইয়ুম নির্ধারিত তারিখ ১৪ আগস্টে হাজির হলেন। তিনি দৃঢ়তার সঙ্গে বললেন যে সমঝোতামূলক আলাপ আলোচনায় যদি মুজিবকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তাহলে তার গ্রুপ পুরো স্বাধীনতা ছাড়াই মীমাংসায় আসতে পারে। অবশ্য ইসলামাবাদকে আওয়ামী লীগের ৬ দফা গ্রহণ করতে হবে। আর অস্থায়ী বাংলাদেশের সরকারের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ সম্পর্কে হেনরি কিসিঞ্জার আরও বলেন, অবশেষে পরদিন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী কলকাতায় আমাদের কনসালের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, আলাপ আলোচনা অর্থহীন হয়ে যাচ্ছে যতক্ষণ না বাঙালিদের আশা আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্র তার প্রভাব খাটাচ্ছে। অপরদিকে মুজিব বাহিনীর ভেতর সিএ যেভাবে অনুপ্রবেশ করে তা আব্দুর রাজ্জাকের ভাষ্য থেকে আমরা পেয়েছি। তার ভাষ্য অনুযায়ী সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণের সঙ্গে সিরাজুল আলম খানের গোপন যোগাযোগ প্রতিমান করে মুজিব বাহিনীর ভেতর সিআইএ এর তৎপরতাকে। মুজিব বাহিনীর ভেতর সিআইএ এর অনুপ্রবেশ কতদূর ঘটে আমরা তা দেখতে পাবো স্বাধীনতার পর রিলিফ কর্মী পরিচয় দানকারী হল্যান্ডের নাগরিক পিটার কাস্টার্সের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলের যোগসাজশের ঘটনায়। এই পিটার কাস্টার্সের কথা বলেছেন আব্দুর রাজ্জাক, বলেছেন তোফায়েল আহমেদ। পিটার কস্টার্স সম্পর্কিত বিষয়ে পরে এখানে একটি বিষয় অনিবার্য কারণে এসে পড়ে। সেটা হলো মুজিব বাহিনীর নেতা চতুষ্টয়ের জীবিত ৩ জনের মধ্যে ২ জন আমাকে মুজিব বাহিনীর উপর সাক্ষাৎকার দিয়েছেন। একজন সিরাজুল আলম খান সাক্ষাৎকার দিতে রাজি হননি। তিনি বলেছেন ১৯৯২ সালের আগে এ সম্পর্কে তিনি মুখ খুলবেন না। জেনারেল উবানের ভাষ্যে মুজিব বাহিনী। এবার আমরা আসবো মুজিব বাহিনীর সংগঠক মেজর জেনারেল এস উবানের নিজের কথায়। মুজিব বাহিনীর গঠন, তার উদ্দেশ্য এবং কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণীতে তা তুলে ধরা হচ্ছে তার লেখা ফ্যান্টমস অফ চিটাগাং দ্য ফিফথ আর্মি ইন বাংলাদেশ গ্রন্থ হতে। পুরোটা নয়, অংশবিশেষ। মুক্তিবাহিনী হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের কোম্পানি ও ব্যাটালিয়নে সংগঠিত করে মুক্তিবাহিনী নামকরণ করা হয়। এদের ভেতর বেঙ্গল রাইফেলসের নিয়মিত ইউনিটও ছিল। তারা ভারতীয় বাহিনীর পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধ করে, কিন্তু নিজেদের নেতৃত্বেই লড়ে। যেখানে নেতৃত্ব ভালো ছিল
সেখানে চমৎকার লড়েছে। সীমান্তের কাছাকাছি এলাকায় তারা লক্ষ্য নির্ধারণ করত এবং কমান্ডো কায়দায় আক্রমণ চালাতো। কিন্তু এই ধরনের কার্যক্রমের জন্য তারা যেমন প্রশিক্ষণ পায়নি কিংবা যুদ্ধ উপকরণও পর্যাপ্ত ছিল না। প্রায়শই এমন ধরনের ক্ষয়ক্ষতিও হতাহতের সম্মুখীন হতো তারা, যা চেষ্টা করলে এড়ানো যেত। এদেরকে দেশের অভ্যন্তরে পাঠাবার প্রচেষ্টা নেওয়া হয় কয়েকবার, কিন্তু দুর্ভাগ্যজনক হলো বড় বড় দলে পাঠানো হয়। এক একটি দলে কখনো কখনো 200-এর উপর মুক্তিযোদ্ধা দেওয়া হতো। ফলে ছোট ছোট গ্রাম এত বড় বড় দলের খাওয়া ও থাকার ব্যবস্থা করতে পারত না। পাকিস্তানি কর্তৃপক্ষ অতি সহজেই তাদের উপস্থিতি খবর পেয়ে যেত এবং অপারেশন শেষে তাদের চলে আসার পর পাক সামরিক কর্তৃপক্ষ ওই গ্রামগুলোতে চালাতো হত্যা, ধর্ষণ এবং ধ্বংসের তাণ্ডব। কেননা তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিল। এতে গ্রামবাসীদের কাছে মুক্তিযোদ্ধাদের আগমনের ব্যাপারটি অপ্রিয় হয়ে দাঁড়ায়। হাজার হাজার তরুণ প্রশিক্ষণ নেবার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসে। খাঁটি যারা, তাদেরকে চিহ্নিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা ছিল না। শিক্ষার্থীদের লক্ষ্য নির্দিষ্ট ছিল না। প্রশিক্ষণ ক্যাম্পগুলি জাতীয় পরিষদ সদস্যদের উপর নির্ভরশীল। শিক্ষার্থীদের সঠিক পরিচিতি সত্যায়নের জন্য অস্থায়ী বাংলাদেশ সরকার তাদেরকে নিয়োগ করেন। বাঙালি অফিসাররা যে তালিকা নিয়ে আসতেন, MNA-রা সেটাই অন্থের মতো সত্যায়ন করতেন। এদের কারো কারো ভেতর ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজস্ব রাজনৈতিক মতলব ছিল। সেহেতু কয়েকটি দল অস্ত্রশস্ত্র সহ বাংলাদেশের ভেতরে গিয়ে হাওয়া হয়ে যায়। কিছু দল ফিরে আসে, অস্ত্র ভেতরে লুকিয়ে রাখে এবং রিপোর্ট করে শত্রুর সঙ্গে সংঘর্ষে অস্ত্রশস্ত্র তাদের খোয়া গেছে। এই অশুভ তৎপরতা নির্মূলে একটি নিশ্চিদ্র প্রস্তাব দেয়া হয়, কিন্তু উচ্চতর পদ সৃষ্ট জ্ঞানবানদের উন্নাসিকতার কাছে এই প্রস্তাব গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে না। মুজিব বাহিনী। ওই অশান্ত সময়ে একদল উৎসর্গীকৃত প্রাণ তরুণ নেতৃত্বের সঙ্গে আমাদের দেখা হয়। তাদের নাম সারা বাংলাদেশে অত্যন্ত পরিচিত। তারা হলেন শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমেদ, সিরাজ এবং আব্দুর রাজ্জাক। প্রথম পরিচিতিতে তাদের সম্পর্কে আমরা এই ধারণা হয় যে তারাই একমাত্র নেতৃত্ব যারা ভালো কিছু দিতে পারেন। মনে হলো লক্ষ্য সম্পর্কে তারা প্রচণ্ডভাবে প্রেরণাদীপ্ত এবং তা অর্জনে অকুতোভয়। তাদের নেতৃত্ব বাংলাদেশের ভেতরে, বাইরে এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে যে প্রতিষ্ঠিত, তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো তাদের অবস্থান মেনে নেয় মেজাজে ছিলেন না অস্থায়ী বাংলাদেশ সরকার। এদেরকে তারাই প্রশিক্ষণ দিতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন মুক্তিবাহিনী নেতৃত্বাধীন যুদ্ধ করাতে। অথচ ওই ধরনের প্রশিক্ষণ কোর্সের ব্যাপারে এই তরুণ নেতাদের ঘোর আপত্তি ছিল। মুজিবের প্রতি প্রগাঢ় আনুগত্য এবং তার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এরা নিজেদেরকে মুজিব বাহিনী নামে অভিহিত হতে পছন্দ করেন। এরা তাদের পুরনো সহকর্মীদের ভেতর থেকে ক্যাডার নির্বাচিত করে সত্যায়নপত্র প্রদান করেন। তারা বাংলাদেশ থেকে দৃঢ়চেতা, নিবেদিত প্রাণ, বিশ্বস্ত লোকদের নির্বাচিত করে নিয়ে আসেন ট্রেনিং দেবার জন্য। বলেন, মুক্তিবাহিনী কমান্ডো পদ্ধতি প্রশিক্ষণ পাচ্ছে, তা থেকে তাদের লোকদের আলাদা ধরায় অপ্রচলিত যুদ্ধের ট্রেনিং পাওয়া উচিত। মনে হলো তারা একটি রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে আছেন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ শহর, তহসিল এবং থানায় তাদের সংগঠনের শাখা রয়েছে। সেনাবাহিনী যে হাজার হাজার তরুণ মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে, তাদের বিশ্বস্ততা সম্পর্কে তাদের সন্দেহ ছিল এবং আওয়ামী লীগের যুব সংগঠনের সঙ্গে এরা সম্পর্কিত ছিল না। তাই মুক্তিবাহিনীর কাছ থেকে তারা তাদের সংগঠন সেলগুলির গোপনীয়তা রক্ষায় সাবধানতা অবলম্বন করত। কর্নেল ওসমানী যৌথ অধিনায়কত্বের ওপর জোর দেন। অবশ্য যে কোনো যুদ্ধে এটা কাঙ্ক্ষিত বিষয়। আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতা যারা অস্থায়ী সরকার গঠন করেছিলেন, তারাও তাদের যুব শাখার এই নেতাদের ব্যাপারে মোটেই খুশি ছিলেন না, যা একটি স্বতন্ত্র ধারা তৈরি করে। এ বিষয়ে কোনো আপোষ বা অন্য কিছু করার সুযোগ ছিল না। ভারতীয় সেনাবাহিনী কেবলমাত্র অস্থায়ী সরকারের মতামত গ্রহণ করত সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের মাধ্যমে। অন্য কোনো কর্তৃত্বকে স্বীকৃতি দিতে প্রস্তুত ছিল না, তা যতই ফলপ্রসূ হোক কিংবা তাদের স্বদেশপ্রেম যতই তীব্র হোক না কেন। এই পরিস্থিতিতে স্পষ্টতই সুসংগঠিত, প্রতিষ্ঠিত, আত্মোৎসর্গকৃত এবং তীব্র প্রেরণাদীপ্ত একটি তরুণ গ্রুপের গুরুত্ব আমি অনুধাবন করতে পারছিলাম। এ ধরনের একটি সংগঠন কী কারণে গোপনীয়তা অবলম্বন করে চলছে, তাও আমি বুঝতে পারছিলাম। কেননা অবস্থা যেখানে এরকম,
যে কেউ মুক্তিযোদ্ধার পোশাক পরে ট্রেনিং নিতে পারে এবং কাঁধে অস্ত্র ঝুলিয়ে বাংলাদেশের ভেতরে চলে যেতে পারে। এই সাধারণ বোধ নির্দেশ করে যে মুজিব বাহিনীকে আমরা সমর্থন দেব এবং মুক্তি বাহিনীর সঙ্গে এর সম্পর্ক সহজতর করে তুলতে যা করণীয় তা আপ্রাণ করব। কেননা মুক্তিবাহিনী যারা সরাসরি মিস্টার তাজউদ্দিনের অধিনায়কত্বে রয়েছে তারা ভারতীয় সেনাবাহিনীর স্বীকৃতি লাভ করেছে এবং তিনি অস্থায়ী সরকারের প্রধান হিসেবে সংশ্লিষ্ট সকল মহলে স্বীকৃত। ক্যাবিনেট সেক্রেটারিয়েটের সেক্রেটারি মিস্টার আর এন কাউ ছিলেন আমার বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা। আওয়ামী লীগ যুব শাখার এই সংগঠনটি এবং এর নেতৃত্ব সম্পর্কে খুঁটিনাটি খোঁজখবর করার সুবিধা ছিল তার। একই সাথে তার এই বিশ্বাস জন্মে যে একমাত্র তারাই ভালো কিছু দিতে পারেন এবং এই কারণে তিনি যুব নেতাদের আমার হাতে তুলে দেন। এও মনে করেন বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক এলাকায় কাজ করার সুযোগ দানের জন্য তাদেরকে বিশেষ ধরনের মর্যাদা দেওয়া দরকার। তাছাড়া যুব নেতাদের প্রতি অস্থায়ী সরকারের মন্ত্রীদের ঈর্ষাপরায়ণতার বিষয়টি তার অগোচরে ছিল না। কেননা যুব নেতারা ছিলেন মাথা গরম ধরনের এবং আপোষহীন দৃষ্টিভঙ্গি সম্পন্ন, কিন্তু তাদের মন্ত্রীরা ছিলেন উচ্চাভিলাষী ও মতলববাজ। আর তিনি তার আয়ত্তের মধ্যে থেকে পরিস্থিতিকে সহজ করার চেষ্টা করেন, কিন্তু সমালোচনার হুল আমাকেই সহ্য করতে হলো। যেহেতু আমি ছিলাম তাদের অধিনায়ক এবং তাদের প্রশিক্ষণ দান ও কাজে লাগানোর দায়িত্ব ছিল আমার ওপরই অর্পিত। আমার সমস্যা আরো বেড়ে গেল যখন এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস্টার ডিপি ধর আমাদের প্রত্যাহিক কাজকর্মের খতিয়ান নেওয়া শুরু করলেন। এর সাথে জড়িত ব্যক্তিদের সম্পর্কে কিছু কথা বলা এখানে অপ্রাসঙ্গিক হবে না। শেখ ফজলুল হক মনি হালকা পাতলা দেহের এক অগ্নিপুরুষ। মনে হলো এদের জন্য তিনি প্রকৃতি সৃষ্ট নেতা। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে প্রচণ্ড রকমের আত্মোৎসর্গী প্রাণ এবং যে কোনো ধরনের ত্যাগ স্বীকারের জন্য ছিলেন প্রস্তুত। প্রায়শই অসুস্থ থাকতেন, কিন্তু কদাপিও কাছ থেকে বিরত থাকতেন না। সীমান্তের কাছাকাছি থাকতেন বলে যেখানে ডাক্তার পাঠিয়ে তার চিকিৎসা করানোর জন্য আমার সমস্যা হয়ে দাঁড়ায়, তথাপি যদ্দূর করণীয় ছিল আমার পক্ষে তা করতাম। বন্ধুদের প্রতি তিনি ছিলেন আন্তরিক এবং অনুগত। শেখ মুজিবের প্রতি ছিলেন সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ। ছিলেন রাজনীতি সচেতন, ধীর, সতর্ক, চিন্তাশীল এবং নামকরা সাংবাদিক। আমি মনে করি তিনি বাংলাদেশে তথ্য প্রচার মন্ত্রী হিসেবে ভালো করবেন, কিন্তু মনে হয় তার আকাঙ্ক্ষা আরও উপরের দিকে। তিনি আমাকে বলেন, এই তরুণ নেতাদের কাছে আমি শেখ মুজিবের অনুপস্থিতিতে সৃষ্ট শূন্যতা পূরণ করেছি। তোফায়েল আর রাজ্জাক তাকে শ্রদ্ধা করতেন সিরাজও। তবে তার শ্রদ্ধা ছিল সীমিত পরিসরে। তাদের আলোচনা প্রায়শই উত্তপ্ত হয়ে উঠত। সিরাজ আপোষহীন হয়ে উঠতেন, কিন্তু সর্বদাই কাজ করতেন একটি টিম হিসেবে। যৌথ নেতৃত্বের একটি চমৎকার দৃষ্টান্ত তুলে ধরেন তারা। সিরাজ প্রগতিবাদী চিন্তাধারাকে তিনি লালন করতেন এবং ছিলেন আপোষহীন। যুদ্ধ করতেন বাঘ্রের মতো, কাজ করতেন জানকবুল দাসের মতো। একাদিক্রমে কয়েকদিন না খেয়ে না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারতেন। শুধু চায়ের ওপর বেঁচে থাকতে পারতেন। খেতে বসলে প্রচুর খেতেন। মুরগি, মাংস আর ভাত ছিল তার প্রিয় খাদ্য। আমার প্রতি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাবান। স্বাধীনতার পরপরই ঢাকার একটি আন্তর্জাতিক হোটেলে যেদিন তিনি আমার সাথে দেখা করতে আসেন, সেদিনের কথা ভুলতে পারব না। গায়ে জ্বর ছিল বেশ, তথাপিও জোরাজুরি করেন তাকে আমার রুমে নিয়ে আসতে। এমনকি তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। দুজন তাকে ধরে রেখেছিল। অসুস্থ শরীরে আমার সঙ্গে দেখা করতে নিজের রুমে ছেড়ে চলে আসার জন্য আমি তাকে বকাঝকা করলাম। তাতে তিনি বললেন, যিনি আমাদের এবং আমাদের দেশের জন্য এত করেছেন, সেই ব্যক্তিটির প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ হাতছাড়া করি কি করে, বিশেষত স্বাধীনতার পর আপনি যখন ঢাকায়। তোফায়েল আহমেদ, তার কারিশমা হচ্ছে জন্মগতভাবে তিনি অকৃত্রিম এবং রাজনৈতিক কাজে কঠিন পরিশ্রমী কাজ করছেন শেখ মুজিবের অনুচর হয়ে। তার পত্নী এবং অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়স্বজন তখন বাংলাদেশে। আমি তাদেরকে নিয়ে আসার একটি পরিকল্পনা দিলাম। জবাবে তিনি বললেন, আল্লাহর হাতে তাদের নিরাপত্তার ভার ছেড়ে দেই না কেন আমরা? লাখো লাখো বাঙালি একই রকমের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে, সবাই তো আসতে পারে না। আব্দুর রাজ্জাক।
সেই অগ্নিগর্ভ ৪ নেতার মধ্যে তিনিই ছিলেন অত্যন্ত দৃঢ় চরিত্রের মানুষ। তার অর্থ এই নয় যে অন্যদের ভেতর দৃঢ়তার অভাব ছিল। ধীর স্থির ধরনের মানুষ তিনি এবং অতিমাত্রায় আবেগপ্রবণ নন। ছিলেন বিচারবোধ সম্পন্ন এবং গভীর চিন্তাশীল। কোনো পরিকল্পনায় নামার আগে সেটা নিয়ে ভাবতেন দীর্ঘ সময়। উৎকর্ষ অর্জনই ছিল তার লক্ষ্য। তাই প্রতিটি বিষয়ের খুঁটিনাটি দিক দেখতেন ভালো করে। এই ৪ নেতা বাংলাদেশ থেকে পালিয়ে আসেন এবং এমন একজনকে খুঁজছিলেন যিনি তাদেরকে অস্ত্র সহায়তা দিয়ে তাদের দেশ মুক্ত করায় সাহায্য করতে পারেন। ভারতে তাদের কেউ চিনত না। তাদের প্রবাসী অস্থায়ী সরকার তখন গঠন প্রক্রিয়ার মধ্যে ছিল এবং অস্থায়ী সরকারের লোকজন তাদেরকে অযৌক্তিক গুরুত্ব দেয়ায় পক্ষপাতীয় ছিলেন না। আমরা এমন কিছু যুবনেতা খুঁজছিলাম যাদের দেশের ভেতর প্রভাব রয়েছে। কয়েকদিন আলোচনার পর আমরা উপলব্ধি করলাম তারাই খাঁটি দেশপ্রেমিক। সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে তাদের সংগঠনের শাখা রয়েছে এবং ভালো কাজ দিতে পারবে। তারা দ্রুত গতিতে বাংলাদেশের ভেতর এবং বাইরে থেকে তরুণদের জড়ো করে এমন সব তরুণদের আনে যাদেরকে তারা ভালো চেনে এবং জানে। গেরিলা যুদ্ধের জন্য বিশেষভাবে ট্রেনিং সেন্টারে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়া শুরু করি। প্রাথমিক পর্যায়ে শারীরিক দিক দিয়ে তারা দুর্বল ছিল। পাহাড়ি অঞ্চলের ঠান্ডা তাদের কাহিল করে তোলে। ভালো খাবার ও ভিটামিন সরবরাহে দ্রুত তারা গা ঝাড়া দিয়ে ওঠে। ট্রেনিং সেন্টার ছেড়ে যাবার আগে সবার ওজন বেড়ে যায়। রাজনৈতিক কোন্দল। সেনাবাহিনী কেবল নিয়মিত কমান্ডো পদ্ধতি অপারেশনের ট্রেনিং দিতে পারে, আর এই প্রশিক্ষণ নিতে এগিয়ে আসে হাজারো তরুণ এবং একটি বাহিনী গঠনের ট্রেনিং দেওয়া হচ্ছিল যাকে মুক্তিবাহিনী নামে অভিহিত করা হয়। এই নেতারা আমাদের জানান অনেক অবাঞ্ছিত লোক যারা বাংলাদেশের নকশালদের সমতুল্য তারা প্রশিক্ষণ নিচ্ছে, অস্ত্র পাচ্ছে। তারা আমাদের সতর্ক করে দিয়ে বললেন এইসব অস্ত্র পাকিস্তানিদের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। এগুলো তারা স্বাধীনতা উত্তরকালের জন্য বাংলাদেশের ভেতরে জমা রাখছে নকশাল ধরনের শাসন কায়েমের লক্ষ্যে। তারা কিছু চীনাপন্থী কমিউনিস্ট নেতার নাম বললেন যারা বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন অফিসারের আত্মীয় এবং এখন এই অফিসাররা মুক্তিবাহিনীতে। এদের সাহায্য ও সম্মতিতে তারা তাদের নিজস্ব কমিউনিস্ট ক্যাডারদের দলে দলে ভর্তি করাচ্ছে, প্রশিক্ষণ দেওয়াচ্ছে এবং অস্ত্রে সজ্জিত করাচ্ছে। এই বিষয়টি অত্যন্ত বিশ্বস্ততার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি তুলে ধরা হয়। স্পষ্টতই তা ফলোৎপাদনে ব্যর্থ হয়। মুক্তিবাহিনীর ভেতর আরেক ধরনের মুক্তিযোদ্ধা ছিল যারা সাম্প্রদায়িক ও পাকিস্তানপন্থী। স্বাধীনতা অর্জিত হবার পর তারা তাদের অস্ত্র বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে যে তুলে দেবে না, এই ব্যাপারে তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল। গোলযোগ সৃষ্টির মাধ্যমে পাকিস্তানি শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য ছিল তাদের। পাকিস্তানি সেনাবাহিনী যে নৃশংসতা সংঘটিত করে তার কারণে এই সময় তাদের সংখ্যা বেশি ছিল না। তৃতীয় আরেকটি দল ফ্রিল্যান্স মুক্তিযোদ্ধা, এরা ছিল ডাকাত। এই সময় এরা আধুনিক অস্ত্রপ্রাপ্তির এবং ভারতীয় খরচায় প্রশিক্ষণ নেবার এক মহাসুযোগ হিসেবে গ্রহণ করে। আমি স্পষ্ট ভাষায় আমার সরকারকে সতর্ক করে দিয়ে বলি যে মুক্তিবাহিনীর এই ৩ ধরনের লোকেরা ঐক্যবদ্ধ হবে, লুকিয়ে রাখা অস্ত্র ব্যবহার করে স্বাধীন বাংলাদেশে গোলযোগ পাকাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। মুজিব বাহিনী নেতাদের সঙ্গে আলোচনা করে আমি মুক্তিবাহিনী সদস্য বাছাইয়ের একটি লিখিত প্রস্তাব দেই। প্রতিদিন মুজিব বাহিনী নেতারা আমার কাছে আসতে থাকে নতুন নতুন প্রমাণ সহ। তাদের অস্তিত্বের পক্ষে ঘনায়মান বিপদ সম্পর্কে অভিযোগ তুলতে থাকে। একইভাবে তাদের আমি আশ্বাস দিয়ে বলি যে এই বন্ধের জন্য আমরা যা করণীয় তা আপ্রাণ কষ্ট করব। কিন্তু আমি জানতাম আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছে সেখানে এটা করা সম্ভব নয়। তাছাড়া ব্যাপক হারে মুক্তিবাহিনী যোদ্ধাদের ট্রেনিং প্রদানের চাপ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। সংখ্যার ওপর জোর দেওয়া হচ্ছিল, পাওয়াও যাচ্ছিল চাহিদা অনুযায়ী। পূর্বতন পাকিস্তান জাতীয় পরিষদের ২ জন বাঙালি সদস্যকে মনোনীত করা হয়েছিল খাঁটি লোকদের সত্যায়নের জন্য। তারা সেটা করতেন তাড়াহুড়োর ভেতরে। স্বার্থান্বেষী মহল তাদের সামনে তালিকা পেশ করত এবং সেগুলো এমনকি হালকা ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সে তালিকা আওয়ামী লীগের এই ২ গুরুত্বপূর্ণ ব্যক্তি সত্যায়ন করে দিতেন। একবার সই হয়ে গেল এবং তাতে যদি কোনো ভুলও থেকে থাকে সেটা তারা স্বীকার করতেন না। পুরো ব্যাপারটা এত বেশি তাৎক্ষণিক ছিল যে মনে হতো এমএন এরা হয় স্বার্থান্বেষী মহল প্রেরিত, না হয় স্বাধীন হবার পর দেশে কি হবে না হবে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। অস্থায়ী বাংলাদেশ সরকার মানে অপরিহার্যভাবে মির্জা তাজউদ্দিন।
তিনি মুজিব বাহিনী নেতাদের সহ্য করতে পারতেন না। তাদের প্রতিটি অভিযোগকে বাজে কথা বলে উড়িয়ে দিতেন। কর্নেল ওসমানী অস্থায়ী সরকারের কাছ থেকে নিজের নির্দেশ গ্রহণ করতেন। মুজিব বাহিনী নামে আলাদা একটি বাহিনীর অস্তিত্বকে তিনি সহজভাবে মেনে নিতে পারেননি এবং সেই বাহিনীও সামগ্রিকভাবে তার অধিনায়কত্বে ছিল না। যদিও বাহ্যিকভাবে এর নেতাদের প্রতি বন্ধুত্বতার ভাব দেখাতেন। জেনারেল অরোরার পূর্বাঞ্চলীয় কমান্ডার সকল অপারেশন সমন্বয়ের দায়িত্বে ছিলেন। যেহেতু মুজিব বাহিনী সরাসরি তার অধিনায়কত্বে ছিল না, সে কারণেও তিনিও এদের ওপর সন্তুষ্ট ছিলেন না। এতদূর সত্ত্বেও মুজিব বাহিনীর অধিনায়ক সৈনিক হিসেবে আমি তাকে এই আশ্বাস দেই যে বাংলাদেশের অভ্যন্তরে তার দেয়া যে কোনো দায়িত্ব মুজিব বাহিনী পালন করবে এবং তার সঙ্গে আমি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলব। যাবতীয় তথ্য তার জ্ঞাতার্থে পেশ করব। এতে তিনি মোটেই খুশি হননি, কেননা আমাকে তার অধিনায়কত্বে দেয়া হয়নি। আমি জেনারেল আরোরাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছি, তথাপি তিনি এই বিশেষ ধরনের অধিনায়কত্বের বৈশিষ্ট্য অনুধাবনে ব্যর্থ হয়েছেন। বিক্ষুব্ধ হবার মূল কারণ, যুব নেতারা সর্বদাই অভিযোগ করতেন যে জেনারেল অরোরা ও মিস্টার তাজউদ্দিনের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা রয়েছে, যে কারণে দুজনেই চাপ প্রয়োগ করে চলেছিলেন যে যুব নেতাদের অধিনায়কত্বে নয়, তাদের অধিনায়কত্বে থাকতে হবে মুজিব বাহিনীকে। কেননা মিস্টার তাজউদ্দিনের প্রতি এই যুব নেতাদের কোনো আনুগত্যই ছিল না। আমি জানতাম যুব নেতারা মিস্টার তাজউদ্দিনকে দু চোখে দেখতে পারতেন না। তারা অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলামের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু তাজউদ্দিনকে শ্রদ্ধা করতেন না। আমি এই ভুল বোঝাবুঝি অপনোদনের চেষ্টায় ত্রুটি রাখিনি, কিন্তু এর সৃষ্টি অতীত থেকেই। পুরনো দাগ মোছা তাই সম্ভব হয়নি। যুব নেতারা প্রাক্তন এমএনএ ও এমপিএদের প্রভাবিত করেন মিস্টার তাজউদ্দিনের বিরুদ্ধে এরকম প্রচারণা চালিয়ে যে তিনি জবরদখলের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন। তাদের মতে প্রধানমন্ত্রিত্ব ন্যায়ত অন্য কারো পাওয়া উচিত ছিল। আমার মনে হয় সৈয়দ নজরুল ইসলামই ছিলেন তাদের পছন্দসই ব্যক্তি। তারা যদি মিস্টার তাজউদ্দিনের ব্যাপারে তাদের প্রভাব কার্যকর করতে নামতেন, তাহলে এক বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হতো। অস্থায়ী সরকারের ভেতরে যদি বিভক্তি দেখা দিত, তবে তা সমগ্র সংগ্রামের জন্য বিপর্যয়কর হয়ে দাঁড়াতো। আমি মনে করি এই নেতাদের আমি বোঝাতে সক্ষম হই যে তাদের পদক্ষেপ লক্ষ্য অর্জনের পথে হবে বিপজ্জনক, আর তা হলো বাংলাদেশের স্বাধীনতা। তাছাড়া স্বাধীনতার পর এর ফলাফল হবে আরও মারাত্মক। সৌভাগ্যবশত তারা আমার সাথে একমত পোষণ করেন। অবশ্য ভেতরে ভেতরে তারা মিস্টার তাজউদ্দিনকে চিবিয়ে খেতেন। আমার মতো কয়েকজন বন্ধু ছাড়া বাইরের আর কেউ এই বিষয়টি জানতেন না। আমার মনে হয় সৈয়দ নজরুল ইসলামও তাদেরকে সতর্ক করে দেন। এইভাবে একটি মারাত্মক রাজনৈতিক সংকট পরিহার করা গেল। আরও একটি এবং সম্ভবত সবচেয়ে স্পর্শকাতর বিষয় ছিল, সেটা তার প্রতি মনোযোগ দেবার আবশ্যকতা জরুরি হয়ে পড়ে। এই যুব নেতারা কয়েকজন পরিচিত বাংলাদেশি নকশালদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের গল্পগুজব করতে দেখেছেন ভারতের কোনো কোনো বিলাসবহুল হোটেলে। তাদের মনে হয়েছে ওইসব হোটেলে তারা আস্তানা গেড়েছে। পূর্ব পাকিস্তানের সামরিক আইন বলবৎ থাকাকালে যুব নেতারা এইসব লোকদের দেখেছে তাদের শত্রু হিসেবে। অনিবার্য কারণে এদের মোকাবেলায় আওয়ামী লীগকে তার যুব শাখা গড়ে তোলার কাজ শুরু করতে হয়। অতএব এটা তাদের বোধগম্যের বাইরে কেন ভারত সরকার তাদের জাত শত্রুর সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে। তাই এরকম ভুল সিদ্ধান্তে তারা উপনীত হন যে আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে কমিউনিস্ট সরকার না হোক, অন্তত কমিউনিস্ট পার্টিকে প্রতিষ্ঠিত করা এবং তাকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়া। তারা বিশ্বস্ত সূত্রে আরও জানতে পান মার্ক্সবাদীদের হাতে অস্ত্র দেয়া হয়েছে মাওলানা ভাসানীর অনুসারীদের হাতে। তাদেরকে আলাদাভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।